শ্রেণী তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের আমরা 1 নম্বর স্কুল এবং 2 নম্বর স্কুলের শর্ট প্রশ্নগুলো, 1 নম্বর স্কুলের শর্ট প্রশ্ন প্লাস বড় প্রশ্ন আলাদা আলাদা ভিডিও দিয়েছি, 2 নম্বর স্কুলের শর্ট প্রশ্নের ভিডিও দিয়ে দিয়েছি। এখন আমরা প্রশ্ন বিচিত্রার বড় প্রশ্নগুলোর উত্তর কিন্তু দেব 2 নম্বর স্কুলের। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর এই ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু প্রশ্নবিচিত্রার সমস্ত স্কুলগুলো কমপ্লিট করে পরীক্ষায় বসতে পারে। দেখো 6-এর দাগ থেকে আমরা 6, 7 এইগুলো কিন্তু বড় প্রশ্নগুলোর উত্তর দেব। প্রথম যে প্রশ্নটা আছে, বড় প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, যে আন্টার্কটিকা মহাদেশের চারিদিকে কোন কোন মহাসাগর অবস্থিত। দেখো, আন্টার্কটিকা মহাদেশের চারপাশে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং কুমেরু ওয়েডেল সাগর, রস সাগর, স্কোশিয়া সাগর ও ড্রেক প্রণালী অবস্থিত। ওকে, তাহলে আমরা কী কী পাচ্ছি এখানে? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং কুমেরু মহাসাগর আর ওয়েডেল সাগর, রস সাগর, ক্রোশিয়া সাগর এবং ড্রেক প্রণালী অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি, ঘনীভবন কাকে বলে? ঘনীভবন কি? দেখো, জলীয় বাষ্পযুক্ত বায়ু হালকা হয়ে ওপরের দিকে উঠে শীতল বায়ুর সংস্পর্শে ধূলিকণাকে আশ্রয় করে জলকণায় পরিণত হওয়াকে ঘনীভবন বলে। অসংখ্য জলকণার সমষ্টিকেই মেঘ বলে। তাহলে অসংখ্য জলকণার সমষ্টিকে কী বলে? মেঘ বলে। ওকে, 3 নম্বর যে প্রশ্ন দেখো, 6-3, অ্যালবেডো বলতে কী বোঝো? অ্যালবেডো বলতে কী বোঝো? দেখো, অ্যালবেডো দেখো, আগত সৌর বিকিরণের 49% এর 35%, মানে 49% এর 35% মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া সূর্যকিরণকে অ্যালবেডো বলে। ওকে, তাহলে আগত সৌর বিকিরণের 49% এর 35% মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া সূর্যকিরণকে অ্যালবেডো বলে। নেক্সট প্রশ্ন কী আছে? ভেষজ উদ্ভিদ কাকে বলে? দেখতে পাচ্ছি, দেখো ভেষজ উদ্ভিদ কাকে বলে? দেখো, ভেষজ উদ্ভিদ হলো এমন উদ্ভিদ যাদের বিভিন্ন অংশ, যেমন পাতা, ফুল, মূল, ছাল ইত্যাদি ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয়। যেমন তুলসী, অশ্বগন্ধা, হরিতকি, সিংকোনা, বাসক, এগুলো সবই কিন্তু ভেষজ উদ্ভিদ। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, পরিযায়ী পাখি কী? পরিযায়ী পাখি কী? পরিযায়ী পাখি হলো এমন এক পাখি যারা আবহাওয়া বা খাদ্যর অভাবে এক স্থান থেকে অন্য স্থানে ঋতুভিত্তিক ভ্রমণ করে। ওকে, তাহলে পরিযায়ী পাখি হলো এমন এক পাখি যারা আবহাওয়া বা খাদ্যর অভাবে এক স্থান থেকে অন্য স্থানে ঋতুভিত্তিক ভ্রমণ করে। ওকে, যেমন ধরো শীতকালে সাইবেরিয়া থেকে ভারতে আসা পক্ষীরা পরিযায়ী পাখি। শীতকালে সাইবেরিয়া থেকে ভারতে আসা পক্ষীরা পরিযায়ী পাখি। এরপরে যে প্রশ্ন আছে দেখো, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। দেখো, আবহাওয়া জলবায়ু, আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। জলবায়ু কি? জলবায়ু হলো কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। আবহাওয়া প্রতিদিন, এমনকি প্রতি মুহূর্তে বদলায়। জলবায়ু প্রতিদিন বদলায় না। আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, কিন্তু জলবায়ু বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়। এরপর নেক্সট প্রশ্ন কী পাচ্ছি আমরা? এর পরের যে প্রশ্ন আছে দেখো, ভারতে মৌসুমি জলবায়ুর প্রভাব কী কী? প্রথম প্রভাব হচ্ছে কৃষিক্ষেত্রের প্রভাব। দেখো, মৌসুমি বৃষ্টিপাত কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ধান ও অন্যান্য খরিফ ফসলের জন্য। যদি সময় মতো বৃষ্টি হলে ভালো ফসল হয়, আর অসময় বা অনিয়মিত বৃষ্টি হলে ফসল নষ্ট হয়। খাবার সময় কৃষিকাজে সমস্যা দেখা যায়। খরার সময় কৃষিকাজে সমস্যা দেখা দেয়। 2 নম্বর পয়েন্ট দেখো, 2 নম্বর পয়েন্ট হচ্ছে জল সংরক্ষণের প্রভাব। নদী, জলধারা, জলাশয় ইত্যাদি মৌসুমি বৃষ্টির উপর নির্ভরশীল। অতিরিক্ত বৃষ্টিতে বন্যা দেখা দেয়, আবার বৃষ্টির অভাবে খরা দেখা দেয়। এরপরে 3 নম্বর পয়েন্ট দেখো, অর্থনীতিতে প্রভাব। কৃষি নির্ভর অর্থনীতির জন্য মৌসুমি বৃষ্টির ভূমিকা গুরুত্বপূর্ণ। ভালো বর্ষায় কৃষি উৎপাদন ভালো হয়, যার ফলে সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হয়। আবার খারাপ বর্ষায় কৃষিক্ষেত্রে ক্ষতির ফলে আর্থিক সংকট দেখা দেয়। নেক্সট যে পয়েন্ট আছে দেখো,
মানব জীবনের প্রভাব। মানব জীবন মানে মানুষের জীবনের প্রভাব। অতিবৃষ্টি বা খরায় মানুষ গৃহহীন হয়, জীবিকা হারায়। বন্যা, ধস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হয়। নেক্সট যে পয়েন্ট আছে দেখো, পর্যটনের প্রভাব। দেখো বর্ষাকালে পাহাড়ি ও সমুদ্র তটবর্তী এলাকায় পর্যটনের ওপর প্রভাব পড়ে। আবার শীত ও বসন্তকালে পর্যটন শিল্প বিকশিত হয়। নেক্সট যে পয়েন্ট আছে দেখো, উদ্ভিদ ও প্রাণী জগতের প্রভাব। মৌসুমি পরিবর্তনের সাথে গাছপালা ও প্রাণীর জীবনচক্র পরিবর্তিত হয়। নির্দিষ্ট মৌসুমে কিছু পাখি আগমন বা গমন ঘটে, যেমন পরিযায়ী পাখি। ওকে, নেক্সট যে প্রশ্ন আছে, পরের যে প্রশ্ন আছে দেখো, মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায় লেখো। দেখো মাটি সংরক্ষণের উপায় দেখো, মাটিকে সঠিকভাবে ব্যবহার করা, সুরক্ষিত রাখা, উর্বরতা শক্তি বৃদ্ধি করে পরিবেশে ভারসাম্য অক্ষুণ্ণ রাখতে মাটি সংরক্ষণ বলে, রাখাকে মাটি সংরক্ষণ বলে। মাটি সংরক্ষণের উপায়গুলি নিম্নরূপ, মানে নিচে দেওয়া হলো। কী কী উপায় দেখো, প্রথম হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। তাহলে কি, পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। 2 নম্বর কী দিয়েছে, মাটির বেশি গভীরের খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। আর যদি খনিজ সম্পদ তোলা হয় তাহলে যথাযথভাবে জমি ভরাটকরণ করা প্রয়োজন। 3 নম্বর কি, পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষাবাদ করা উচিত। 4 নম্বর কি, গাছ কাটা বন্ধ করতে আইন অনেক কঠোর করতে হবে। অপরিণত বৃক্ষছেদন বন্ধ করতে হবে। আর বেশি সংখ্যায় চারাগাছ বা বনসৃজন করতে হবে। ওকে, এরপরে যে প্রশ্ন আছে দেখো, চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডল বিবরণ দাও। দেখতে পাচ্ছ, চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডল বিবরণ দাও। দেখো তাপমণ্ডল, দেখো পৃথিবীর তাপমণ্ডল। দেখো নিরক্ষীয় অঞ্চল থেকে 2 মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে। কারণ হলো সূর্যরশ্মির পাতনকণের তফাৎ। সূর্যরশ্মির পাতনকণের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডল বা তাপ অঞ্চল বা হিট জোন ভাগ করা হয়। প্রথমে হচ্ছে উষ্ণমণ্ডল, তারপর হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, তারপর হচ্ছে হিমমণ্ডল। উষ্ণমণ্ডল দেখো, নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে পড়ে, পৃথিবীপৃষ্ঠে থেকে সবথেকে বেশি উত্তপ্ত হয়। এরপরে নাতিশীতোষ্ণ মণ্ডল, কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত রেখার মাঝখানে অঞ্চল হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ায় এই অঞ্চলে উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয়। এরপর নেক্সট হচ্ছে হিমমণ্ডল। সুমেরুবৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরুবৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর এখানে তীর্যকভাবে পড়ায় এই অঞ্চলে সবচেয়ে কম উত্তপ্ত হয় এবং সারা বছর বেশ ঠান্ডা থাকে। ওকে, এখানে দেখো চিত্র দিয়েছে, পৃথিবীর তাপমণ্ডলের চিত্র, এই একটা চিত্র, 2খানা মোট চিত্র আছে, এই ডান দিকে একটা আর বাঁ দিকে একটা, এই একটা আর এই একটা। ওকে, এবার নেক্সট যে প্রশ্ন, মানে পরবর্তী যে প্রশ্ন পাচ্ছি আমরা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি, এদের মধ্যে যে কোনো একটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, মরু জাতীয় উদ্ভিদ, লবণাম্বু বা ম্যানগ্রোভ অরণ্য ও পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য। আমরা এখানে ক্রান্তীয় চিরহরিত বা চিরসবুজ অরণ্য সম্পর্কে জেনে নিই। ভারতের হিমালয় পর্বতের পাদদেশে তরাই ও ডুয়ার্স অঞ্চল, উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ক্রান্তীয় চিরহরিত অরণ্য পরিলক্ষিত হয়। এই সব অঞ্চলের গড় বৃষ্টিপাত 200 সেমির বেশি, বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এখানকার বৃক্ষগুলির পাতা একসাথে ঝরে পড়ে না, সারা বছর ঘন চিরসবুজ থাকে। সেজন্য এই নিবিড় বনভূমিকে চিরসবুজ বা চিরহরিত বনভূমি অরণ্য বলা হয়। ওকে, এই বনভূমির কাঠ অত্যন্ত দীর্ঘ, শক্ত, ভারী হয়। এই অরণ্য চাপলাস, মেহগনি, রোজউড, গর্জন, আয়রন উড, আবলুস রবার, চন্দন, বাঁশ, বেত ও নানা প্রকার লতাপাতা জন্মায়। ওকে, তাহলে আমাদের দেখো মোট সেকেন্ড ইউনিট টেস্টে প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ের 1 নম্বর স্কুল এবং 2 নম্বর স্কুল পুরো কমপ্লিট দেওয়া হয়ে গেল। সমস্ত বিষয়ের এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আর এই ভিডিওগুলো কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সম্পূর্ণ প্রশ্নচিত্রগুলো কমপ্লিট করে ফেলতে পারে।